রাজ্যে আদৌ কি বিধানসভা নির্বাচন হবে? হলেও হতে তো হবেই, কিন্তু সেটা সময় হবে কি, নাকি রাষ্ট্রপতির শাসনের দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ? আমি আজকে আপনাদের বলবো যে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি আদৌ নির্বাচনটা চাইছেন? ভাইপো বাবু মানে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চাইছেন নির্বাচনটা হোক? তিনি অভিযোগ করেছেন বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বিধানসভা ভোট নাকি পিছিয়ে দিতে চাইছে বিজেপি। দাবি করেছেন ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো বাবু এখন থেকেই মনে করছেন ধীরে ধীরে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই কথাটা তিনি মুখ ফুটে বলে ফেলেছেন। তার মানে কি তৃণমূল কংগ্রেস চাইছে রাষ্ট্রপতি শাসন বা অনুরূপ কোন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে বিধানসভা নির্বাচন হোক? রাজ্যের মানুষ অবশ্য তাই চাইছে। আপনাদের কমেন্টে আপনারা বলেন এ কথা যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এ রাজ্যে সঠিক ভোট সম্ভব নয়। এর মধ্যে ভাইপো বাবু এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টে আবার মামলা করবেন তারা। তাহলে তো সাংবিধানিক সংকটের যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, যে আশঙ্কা তিনি করেছেন, সেটা আরো সেই পরিস্থিতি তৈরির দিকে এগিয়ে নিয়ে যাবে নতুন করে মামলা হলে। ওদিকে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবার ধর্নায় বসবেন ধর্মতলায়। আজ পর্যন্ত তিনি যতগুলো ধর্নায় বসেছেন কোনোটাই গঠনমূলক কোনো কাজের জন্য হয়নি। টাটাকে তাড়ানো থেকে আর পরবর্তীকালে রাজীব কুমারকে বাঁচানো, সব ধর্নায় কিন্তু স্বার্থের দিকে তাকিয়ে হয়েছে, রাজনৈতিক স্বার্থ। আর এসবের মধ্যেই অমিত শাহ বাংলায় এসে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন, তারপরে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে রাষ্ট্রপতি শাসন চাইবে। কারণ পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, হেরে যাওয়ার চেয়ে, সাধারণভাবে ভোটে হেরে যাওয়ার চেয়ে রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোট হয়ে হেরে যাওয়া অনেক বেশি আনন্দের এবং গর্বের। তখন বলা যাবে আমাদের হারাতে পারেনি, রাষ্ট্রপতি শাসন হয়ে গিয়েছিল, তাই আমরা হেরে গেছি। আজ এ নিয়েই আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে এখন শাহ কি কি বলে গেলেন এবং কেন বললেন এবং তার ফলে তৃণমূল কেমন চাপে পড়ে গেল জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, ভাইপো বাবু বলেছেন আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানাবো যাতে বিচারাধীন থাকা 60 লক্ষ মানুষকে ভোট দিতে দেওয়া হয়। আদালত যাতে ওই 60 লক্ষ 6,000 যারা বিচারাধীন, যাদের নথি ঠিক নেই বলে বিচারকরা বিচার করছেন, এসআইআর প্রক্রিয়া চলছে, তাদের মানে এটা কি করা যায়? এরকম মামলা করা যায়? এটা তো এসআইআর প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা বারবার। তার জন্য রাজ্য থাপ্পড় খেয়েছে আদালতে, তারপরেও সেটা করতে চাইছে। যদি এটা হয় তাহলে সময়ে এসআইআর শেষ করা যাবে না যদি আবার মামলা হয়, এবং তখন সংবিধান সংকট তৈরি হলে সুপ্রিম কোর্টকে কিছু একটা রায় দিতে হবে, কমিশনকে সেই রায় মানতে হবে। তার মানে তো রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। আবার ভাইপো বাবু একটু হুঁশিয়ারিও দিয়েছে, করে দেখুক না। করে দেখুক না মানে করার পর আর কি করবেন? ভোটের এই যে এসআইআর প্রক্রিয়া, তার বিরুদ্ধে ধর্নায় বসছেন। 6 মার্চ থেকে তিনি ধর্মতলায় ধর্নায় বসবেন বলে আমি দেখলাম। তিনি বলেছেন, মানে ভাইপো বাবু বলেছেন, ঘোষণাটা কিন্তু ভাইপো বাবু করেছেন। ঠিক যেমন নির্বাচন কমিশনে পিসিমণি যাবেন, ঘোষণাটা করেছিলেন ভাইপো বাবু। এবং শোনা যাচ্ছে ওই ধর্না মঞ্চ থেকে আগামী দিনে এসআইআর এর বিরুদ্ধে আরো সব কর্মসূচি তৃণমূল নিয়ে রেখেছে, সেগুলো ঘোষণা করা হবে। তার মানে এটা ঠিক যে বিদেশি, বাংলাদেশি, রোহিঙ্গা এবং মৃত এদের নাম যে বাদ গেছে, তাদের নাম ভোটার লিস্টে ঢোকানোর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন, রাজ্য জুড়ে আন্দোলন করবেন, গোলমাল পাকানোর চেষ্টা হবে।
আসল কথাটা শুনে রাখুন, কারণ সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে বেশি নাম বাদ গিয়েছে। এই উস্কানি দিয়ে রাজ্যে বড় রকমের গোলমাল পাকানোর পরিকল্পনা করা হচ্ছে। ভাইপো না ওর অঙ্ক কষে বুঝিয়েছেন কেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হতে পারে। আমি বলছিলাম না তৃণমূল চাইছে, আগেই বলেছি তৃণমূল চাইবে। তিনি বলেছেন 500 জন এই কাজে নিযুক্ত রয়েছেন। 60 লক্ষ মানুষের নাম নথি স্ক্রুটিনি করতে 3-4 মাস সময় লেগে যাবে। তাহলে কোন জাদুকাঠির বলে মে মাসের 5 তারিখের মধ্যে সরকার গঠন করা সম্ভব হবে? 20 মার্চের মধ্যে ভোট ঘোষণা না করলে সেটা তো সম্ভব নয়। এখনো 20 মার্চ অনেক দেরি, তার মধ্যে হয়তো সব হয়ে যাবে। কিন্তু ভাইপো বাবু আগে থাকতেই বলছেন 20 মার্চের মধ্যে যদি না হয়, উনি বলছেন 60 লক্ষ মানুষের নামের বিবেচনা করা 500 আধিকারিকের পক্ষে সম্ভবই নয়। এসব তো হলো। ভাইপো বাবু চাইছেন, আর তার মধ্যে অমিত শাহ এলেন। মথুরাপুরে তিনি কি বলে গেলেন, যে চ্যালেঞ্জ তিনি ছুড়েছেন, যে প্রতিশ্রুতি এবং ঘোষণা অমিত শাহ করেছেন, তারপর কিন্তু রাষ্ট্রপতির শাসন হয়ে ভোট হলে তৃণমূল বেঁচে যাবে, অন্তত অজুহাতটা তৈরি রইল। শুনুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলেছেন। भाइयों बहनों, देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। भाइयों बहनों, युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। और कई सालों से भर्ती नहीं हुई है, युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। भाइयों बहनों, ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता का कल्याण नहीं है। बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का भला करना। वो अभिषेक बनर्जी को मुख्यमंत्री बनाना चाहती है। और इनके साथ जो है, देखिए आरजेडी, तेजस्वी यादव लालू यादव के बेटे हैं। असम में गौरव गोगोई तरुण गोगोई के बेटे हैं। तमिलनाडु में उदयनिधि स्टालिन करुणानिधि के पोते हैं। महाराष्ट्र में आदित्य ठाकरे बाला साहब ठाकरे के पोते हैं। पश्चिम बंगाल में अभिषेक बनर्जी ममता दीदी का भतीजा है। बंगाल के युवाओं, सारे युवाओं हाथ उठाओ तो जरा, कहीं आपका नाम है क्या? आपका नाम है? आपका नाम
टीएमसी के लिस्ट में नहीं आ सकता। आपका नाम केवल और केवल नरेंद्र मोदी की पार्टी में आ सकता है। শুনলেন, ডিএ থেকে চাকরি, সরকারি কর্মচারী থেকে বেকার যুবক যুবতীদের নিয়ে পিসিমণির রাজনীতি করার সুযোগ শেষ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে যা তা হয়েছে, ডিএ চাইলে বলা হয়েছে ঘেউ ঘেউ করছে। সুপ্রিম কোর্ট বলেছিল বকেয়া ডিএর 50% মিটিয়ে দিতে, তাতে রাজ্যের আইনজীবীরা বলেন তাতে সেটা দেওয়া হলে রাজ্যের ডট 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 ফেটে যাবে। এরপর সুপ্রিম কোর্ট বলে 25%, সেটা মানা হয়নি। আবার হয়েছে 25%, 50%, তারপরে কমিটি গঠন, কিভাবে মেটাতে হবে, কিন্তু রাজ্য সরকার কোনো কিছু মেটাবে না, সেটা পরোক্ষে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা তো তারা বলছে না, কিন্তু আদালত অবমাননার মামলাও শুরু হচ্ছে। আর তার মধ্যে অমিত শাহ কি বলে গেলেন, 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি যদি গঠন করে তার 45 দিনের মধ্যে ডিএ তো দেওয়া হবেই, সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। গোটা দেশে সেটা হয়ে গেছে। ত্রিপুরাতেও এক লাফে সপ্তম পে কমিশন দিয়েছিল বিজেপি। শাহ এসেছিলেন তো ভাইপো বাবুর জেলায়, দক্ষিণ 24 পরগনা। মথুরাপুরে পরিবর্তন সভা থেকে বাংলার দুর্নীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় প্রকল্পের অপব্যবহারের বিরুদ্ধে তিনি আক্রমণ করেছেন। সেই সঙ্গে শুধু প্রতিশ্রুতি শুনিয়েই তৃণমূলকে চাপে ফেলেছেন তা নয়, সঙ্গে হুঁশিয়ারি সুরে মনে করিয়ে দিয়েছেন যে যারা যারা বিরোধী রাজনীতিকদের উপরে আক্রমণ চালিয়েছে তাদের প্রত্যেকের সাজা হবে বিজেপি ক্ষমতায় এলে। একই সঙ্গে না, মমতা অভিষেকের সঙ্গে ওই লালু যাদব, তেজস্বী যাদব, মুলায়ম সিং, তার পুত্র, সব এই পরিবারগুলো আর কি, সব পরিবারগুলোর মধ্যে যে মিল রয়েছে সেটাও অমিত শাহ বলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলবেনই, রাজ্য দীর্ঘদিন ধরে সীমান্তে ফেন্সিং এর জন্য জমি দেয়নি, আদালতের নির্দেশের পর এখন ভোটের মুখে জমি দেওয়ার জন্য তোড়জোড় চলছে। কিন্তু এই যে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া, তাদের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই নাম বাদেই থেমে থাকবে না। এরপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি কি হতে চলেছে সেই ইঙ্গিত কড়া ভাষায় দিয়েছেন আজ শাহ। ममता दीदी, धैर्य रखो, सिर्फ नाम काटना नहीं, भाजपा सरकार आने के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर बंगाल के बाहर निकालने का हम काम करें। বিজেপির পরিবর্তন যাত্রা চলছে 10 দিন ধরে। এই যাত্রায় বিজেপির প্রায় সব নেতা পশ্চিমবঙ্গে আসবেন। তারা নতুন নতুন কথা রোজ বলবেন, আর তাতে আস্তে আস্তে রাজ্যের ভোটের হাওয়াটা গরম হবে। আর তারপর 15ই জানুয়ারি আসছেন প্রধানমন্ত্রী। আমার কাছে যা খবর আছে সেদিন বড় কিছু ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গের জন্য। আপনারা অপেক্ষায় থাকুন। আর এই ভিডিও কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই মন্তব্য করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকুন।